প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, আমি তাপস সরকার বলছি, অনার্য তাপস। ভারতবর্ষে যারা এসসি এসটি ওবিসি, ভারতবর্ষের যারা মূল নিবাসী মানুষ, ভারতবর্ষের যারা আদি নিবাসী, তাদের মধ্যে আমি একজন। তাই আমাকে একটা জাতিগত সার্টিফিকেট দেওয়া হয়েছে ভারতবর্ষের সরকার থেকে। আমি অনার্য জাতির প্রতিনিধি। ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ বিদেশিদের অত্যাচারে, বিদেশিদের আক্রমণে ভারতবর্ষের আজকে বর্তমান চেহারায় আজকে আমি রেশনে ফ্রি চাল খেতে বাধ্য হচ্ছি। এটা পরিকল্পিত। আমার বাচ্চা কাচ্চারা স্কুলে ফ্রিতে খিচুড়ি খেতে বাধ্য হচ্ছে, এটাও পরিকল্পিত। শুনেছি ভারতবর্ষের পয়সায় নাকি সুইস ব্যাঙ্কগুলো চলে, সুইস দেশটা চলে। হ্যাঁ, তো এত পরিকল্পনা, এত ভদ্রলোকেরা ভারতবর্ষে রাজনীতি করছেন, এত ভালো ভালো মানুষ ভারতবর্ষে রাজনীতি করছেন, কিন্তু কেউ ওই সুইস ব্যাঙ্কের পয়সাগুলো এনে আমার বাচ্চাকে দুটো ভালো খাবার দিতে পারলো না, আর ওই সুইস ব্যাঙ্কের পয়সাগুলো এনে আমার এই অনার্য জাতিকে রেশনের এই ফ্রি পচা চাল খাওয়া থেকে আমাকে বাঁচাতে পারলো না। এটাই আমার আফসোস। তো আজকে দুটো কথা আমি বলবো। আজকে আমার এই অনার্য জাতির ভাই বোনদের কাছে, এসসি এসটি ওবিসি ভাই বোনদের কাছে আমি কিছু বলতে এসেছি আমার জাতি সম্বন্ধে এবং এই ভারতবর্ষের সমস্ত দলিত সমাজ, দলিত মানুষ, মূল নিবাসী মানুষদের সম্বন্ধে। প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, পৃথিবীর শেষ বুদ্ধ গুরুচাঁদ ঠাকুর, পৃথিবীর শেষ বুদ্ধ গুরুচাঁদ ঠাকুর একজন পুরোহিত তৈরি করেছিলেন মন্দিরের জন্য। একজন পুরোহিত তৈরি করেছিলেন মন্দিরের জন্য, আর নিজের আশীর্বাদে তিনি কিছু কথা বলে গেছেন। তো পুরোহিত ছিলেন আমাদের জাতির মধ্যে প্রথম পুরোহিত কে ছিলেন সেটাও আজকে বলবো, আর মন্দিরটা কোথায় সেটাও আজকে বলবো। সেই মন্দির থেকে আমাদের জাতির জন্য সমস্ত অধিকারগুলোকে নিয়ে আসতে বলেছিলেন, এবং সেখানে যেতে পারলে আমাদের জাতির অধিকারগুলো পুরোপুরি পাওয়া যায় এবং পাওয়া যাবে এবং পাওয়া যেত। তো কিন্তু কোনো পুরোহিত ভারতবর্ষের ওই মন্দির থেকে আমাদের অধিকারগুলো এনে দেবে না। তাই গুরুচাঁদ ঠাকুরকে আজকে সম্মান জানিয়ে, গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে, পৃথিবীর শেষ বুদ্ধের আশীর্বাদে যিনি প্রথম পুরোহিত হয়েছিলেন আমাদের বংশের, যে তিনি, তার কথা কিছুটা বলতে আমি বাধ্য হচ্ছি। এর কারণ গতকালকে পশ্চিমবঙ্গের যে বঙ্গপ্রদেশের যে সরকার, সেই সরকার থেকে, সেই সরকারের সচিবালয় থেকে, বঙ্গপ্রদেশের সরকারের সচিবালয় থেকে একটা রিপোর্ট পেশ হয়েছে। যে রিপোর্টে দেখা গেছে যে কথাগুলো রিপোর্টে বলা হয়েছে সেগুলো আমি বলবো। প্রথমে পুরোহিতের নামটা আমি বলি। গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে যে পুরোহিত তৈরি হয়েছিল তিনি যোগেন মণ্ডল সাহেব ছিলেন, এবং গুরুচাঁদ ঠাকুর তিনি যোগেন মণ্ডল সাহেব বলেছিলেন যে পার্লামেন্ট হচ্ছে আমাদের মন্দির, সেই জন্য তুমি চেষ্টা করো। বিধানসভা হচ্ছে আমাদের মন্দির, সেই মন্দিরের থেকে আমাদের জাতির অধিকারগুলোকে তুমি নিয়ে আসো। তো যোগেন মণ্ডল সাহেব বিরাট চেষ্টা করেছিলেন বলে যোগেন মণ্ডল সাহেবকে একসময় ভারতবর্ষে যারা আজকে রাজনীতি করছেন বা বিগত দিনে রাজনীতি করেছে যারা, তারা আমাদের এই যোগেন মণ্ডল অনার্য জাতির প্রথম পুরোহিত যোগেন মণ্ডল সাহেবকে যোগেন আলী মোল্লা বলতেন। আমাদের সমাজের ভিতরে তাকে ড্যামেজ করার একটা প্রক্রিয়া নিরন্তর চালিয়ে গেছেন, যাতে যোগেন মণ্ডল সম্বন্ধে আমাদের সমাজের মানুষ বিভ্রান্ত হয়ে যায় এবং আমাদের জাতির সেই পুরোহিতকে চিরতরে ড্যামেজ করে না দেওয়া অবধি আমাদের যোগেন মণ্ডল সাহেব শেষ পর্যন্ত দুটো জায়গায় দাঁড়িয়েছিল বিধানসভায়। সেই বিধানসভায় দাঁড়ানোর পরে বাগদা থেকে প্রচার করে আসার সময় তার হৃদরোগে তার আক্রান্ত হয় বনগাঁর ওই খালপাড়ের ব্রিজের উপরে, এবং বাগদা থেকে প্রচার করে আসার সময় সেখানে তার মৃত্যু হয়। এইভাবে ইতিহাসটা আছে, কিন্তু আসল ইতিহাস তো সেটা না। যোগেন মণ্ডল সাহেবের ইতিহাসটাকে লুকিয়ে রাখা হয়েছে আমাদের জাতির সামনে। সেই যোগেন মণ্ডল পুরোহিতের কথাটা বলা হয়নি। যে গুরুচাঁদ ঠাকুর প্রথম পুরোহিত হিসাবে যোগেন মণ্ডল সাহেবকে ওই বিধানসভার বা লোকসভার মধ্যে ঢোকানোর যে প্রক্রিয়া করেছিল, সেখান থেকে আমাদের অধিকারগুলো লোকসভা থেকে বা বিধানসভা থেকে নিয়ে আসার জন্য, কেন কোনো ভগবান বা কোনো ধর্ম আমাদের অধিকার তো দেয়নি। ধর্মে আমরা অচ্যুত ছিলাম, আমাদের হাজার হাজার বছর মা বোনেরা জামা কাপড় পরতে পারেনি, এখন আমাদের সমাজ, আমাদের জাতি ফ্রিতে রেশন চাল খাচ্ছে। তো সেই জন্য যাতে আমাদের ফ্রিতে রেশন চাল খেতে আর না হয়, আমার বংশকে যাতে বাঁচাতে পারি, সেই জন্য আমার এই অনার্য জাতির কাছে আমার এই কথাবার্তাগুলো বলা। গতকালকে বিধানসভার অধিবেশন শেষ হয়েছে। এই বিধানসভার অধিবেশনে
40 দিনের অধিবেশন হয়েছে, বঙ্গপ্রদেশের 40 দিনের অধিবেশন গতকালকে শেষ হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিধানসভার সচিবালয় থেকে রিপোর্ট দেওয়া হয়েছে যে 100 জন এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ যারা এমএলএ হয় তারা 100 জন বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছে, কিন্তু কোনো কথা তার বিধানসভা এরিয়ার কোনো কথা তাদের মুখ থেকে বলা হয়নি। এই নিয়ে বিমান মুখোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী যিনি আছেন তিনি একটু ক্ষুব্ধ হয়েছে যে 100 জন এমএলএ কোনো কথা বলেনি 40 দিনের মধ্যে তার এলাকার সেই দুঃখ কষ্টের কথা বা তার এলাকার কোনো কাজের কথা। তো এই যে 100 জনের নামটা বেরিয়ে এলো, বিধানসভায় অধিবেশনটা হলো না। বিধানসভা হলো একটা মন্দির, আমাদের অনার্য জাতির কাছে বিধানসভা হচ্ছে মন্দির। পৃথিবীর শেষ বুদ্ধ তাই ওই পুরোহিতকে তৈরি করেছিল যোগেনমণ্ডল সাহেবকে যে ওই মন্দিরে ঢুকে ওই মন্দির থেকে তুমি তোমার অধিকারগুলোকে নিয়ে এসো। তাই যোগেনমণ্ডল সাহেব যখন ওই বাংলা বিধানসভায় ঢুকেছিল, যে তিনি যখন বাংলা প্রদেশের মন্ত্রী ছিলেন, তখন সেখান থেকে আমাদের লেখাপড়া করার জন্য ওই হোস্টেল তৈরি করার জন্য কলকাতায় 5 লক্ষ টাকা তৎকালীন সময় নিয়ে আমাদের ছেলেপেলেদের থাকার জায়গা বানিয়েছিল যোগেনমণ্ডল সাহেব। আজও সেই হোস্টেল সরকারিভাবে রয়ে গেছে কলকাতায়। তো এই যে পুরোহিতদের কাজ, পুরোহিত কারা? যারা এমএলএ হয়ে এমপি হয়ে যারা পার্লামেন্ট এবং বিধানসভায় ঢুকছে। বিধানসভা এবং লোকসভা হলো আমাদের কাছে মন্দির, যে মন্দিরে ঢুকলে আমাদের অধিকারগুলো আমরা পাবো, যে অধিকারগুলো সংবিধানে বাবা সাহেব আম্বেদকর স্থাপিত করে গেছে যোগেনমণ্ডলের প্রক্রিয়ার জন্য আজকে আমরা পেয়েছি। কিন্তু সেইখানে আর আমাদের পুরোহিত আজকে ঢুকছে না। যাদেরকে আমরা পাঠিয়েছি পুরোহিত হিসাবে সেই এমএলএদের আজকে পশ্চিমবঙ্গের অনার্য জাতি 100টা এমএলএ কোনো কথা বলেনি। 100 জন এমএলএ চুপচাপ করে নিজের মুখকে বন্ধ করে নিয়েছে, কারণ তার এলাকায় অনার্য জাতির কোনো কথা বা তাদের নিজেদের কথাও বলেনি। ভারতবর্ষে 100 জন লোকের মধ্যে, পশ্চিমবঙ্গে বিশেষ করে 100 জন লোকের মধ্যে 85 জনে 90 জন মানুষ আমাদের অনার্য জাতির মানুষ। এই 100 জন এমএলএ যদি কথা না বলে তাহলে তার বিধানসভায় 90 জনের কথা তারা বলল না। তাদের 90 জনের মধ্যে কি কারোরই দুঃখ কষ্টের কথা সে বিধানসভায় বলতে পারতো না? এটাই আমার প্রশ্ন। তারা কোনোদিন বলবে না। তাই আমাদের পুরোহিত দিতে হবে, আমাদের পুরোহিতদের বিধানসভায় ঢুকাতে হবে। যতক্ষণ নিজেরা আমাদের অনার্য জাতির লিডারশিপ তৈরি না করবে ততক্ষণ আমাদের পুরোহিত হবে না। যে রাজনৈতিক দলের কাছেই তোমরা যাও, যে রাজনৈতিক দলের কাছেই তোমরা গিয়ে হাত পাতো, কিন্তু যতক্ষণ তুমি তোমার নিজের পুরোহিত না বানাচ্ছ, গুরুচাঁদ ঠাকুর সেটাই তৈরি করেছিলেন যোগেনমণ্ডল সাহেবকে। যোগেনমণ্ডল সাহেব তাই বাবা সাহেবকে লোকসভায় পাঠাতে পেরেছিল, আমাদের সংবিধান হয়েছিল। আজকে অনেক রাজনৈতিক দল বড় বড় কথা বলে, কিন্তু তারা আমাদের সমাধান কোনোদিন করবে না। 100 জন এমএলএ বিধানসভায় কথা বললো না, এটা আজকের রিপোর্ট। গতকালকে বুধবার, এই বুধবারে রিপোর্টটা বেরিয়েছে, বুধবারে বিধানসভা শেষ হয়েছে। তো কেন কথা বললো না এটা হয়তো আমাদের মানুষ বুঝতে পারে না, কারণ রাজনীতি কূটনীতি তো আমরা করিনি। আর আরও যাতে করতে না পারি সেজন্য রেশনের পচা চাল দিয়ে আমাদের ফ্রিতে রাখা আছে, আর ওদের টাকা পয়সা সব সুইস ব্যাংকে ঢুকছে। এটাই হচ্ছে ওদের রাজনীতি। এই রাজনৈতিক দলদের তোমরা চিনতে শেখো, তোমাদের নিজেদের পুরোহিত তৈরি করো, নিজেদের মানুষকে এমএলএ এমপি বানিয়ে তোমরা নিজের জাতিকে রক্ষা করো। এই আবেদন, এই নিবেদন, এই কথা আমি আজকে তোমাদের বলতে এসেছি যে বিধানসভায় 40 দিনের মধ্যে 100 জন এমএলএ একটা শব্দ উচ্চারণ করেনি। তোমাদের ভাবতে হবে আজকে অনার্য জাতি কেন 100 শব্দ উচ্চারণ করলো না। তোমাদের কথার ওদের কাছে কোনো মূল্য নেই, তোমাদের সমাজের ওদের কাছে কোনো মূল্য নেই। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।